প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের সাইকোলজিক্যাল টেস্টিং 203 PSY 203। তোমাদের রেজাল্ট এখনও হয়নি। তারপরও তোমাদের যাতে সেশন জট না হয় সেই জন্য কিন্তু আমরা অনলাইনে ক্লাস শুরু করছি। আশা করি তোমাদের এই ক্লাসগুলো অনেক কাজে আসবে। তো আমরা দেখি আমরা আজকে কি নিয়ে শুরু করব। নতুন একটা সাবজেক্ট তোমাদের কাছে সাইকোলজিক্যাল টেস্টিং। তো সাইকোলজিক্যাল টেস্টিংয়ের প্রথম চ্যাপ্টারে কি কি জিনিস আছে তোমরা একটু দেখে নাও। যে ডেফিনেশন অফ সাইকোলজিক্যাল টেস্টিং, ইউজ অ্যান্ড ভ্যারাইটিজ অফ সাইকোলজিক্যাল টেস্ট, অ্যাপ্লিকেশন অফ সাইকোলজিক্যাল টেস্টিং, প্রিন্সিপলস অফ সাইকোলজিক্যাল টেস্টিং, হোয়াই কন্ট্রোল দ্য ইউজ অফ সাইকোলজিক্যাল টেস্টিং। এইটা ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের এটা পড়ানো হবে। এছাড়াও আমি তোমাদেরকে আরেকটু সুবিধার জন্য তোমাদের পুরা সিলেবাসটা আমি এখানে দিয়ে দিছি। PSY 203 সাইকোলজিক্যাল টেস্টিং। দেখো ইন্ট্রোডাকশন প্রথম চ্যাপ্টারটা। তো দ্বিতীয় চ্যাপ্টারটা হিস্ট্রি আছে। সাইকোলজিক্যাল টেস্টিংয়ের যে হিস্ট্রিটা আছে, কবে কীভাবে সাইকোলজিক্যাল টেস্টিং শুরু হয়েছিল সেটাই আমরা এখানে আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টারে। এবং থার্ড চ্যাপ্টার বা 3 নম্বরের চ্যাপ্টারে আমরা দেখতেছি ফান্ডামেন্টালস অফ মেজারমেন্ট, কী ধরনের মেজারমেন্ট আমরা মনোবিজ্ঞানে ব্যবহার করি, সেই মেজারমেন্টের বিভিন্ন প্রপার্টিস আছে সেগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে বিশদ আলোচনা করব। বিভিন্ন ধরনের থিওরি, ডোমেন স্যাম্পলিং থিওরি, তাই না, আইটেম রেসপন্স ইত্যাদি নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এবং 4 নম্বর চ্যাপ্টারটা দেখো। 4 নম্বর চ্যাপ্টারে কি আলোচনা করা হবে? নর্মস কি, বিভিন্ন ধরনের নর্মস, তাদের প্রকৃতির নর্মসের নেচার, এজ নর্ম, পার্সেন্টাইল নর্ম, বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড স্কোর নর্মস, বিভিন্ন ধরনের এখানে আমরা নর্মস নিয়ে আমরা আলোচনা করব। 5 নম্বর চ্যাপ্টার রিলায়েবিলিটি নিয়ে আলোচনা করা হবে। বিশদ কী ধরনের রিলায়েবিলিটি কাকে বলে, কয় ধরনের রিলায়েবিলিটি কীভাবে পরিমাপ করা হয় এবং তার রিলায়েবিলিটি কীভাবে কাজে লাগে। 6 নম্বর চ্যাপ্টারে আমরা আলোচনা করব ভ্যালিডিটি কনসেপ্ট, ভ্যালিডিটি কয় ধরনের হয়, কীভাবে ভ্যালিডিটি আমাদের এই টেস্টে আমাদের হেল্প করবে। এরপরে 7 নম্বর চ্যাপ্টারে আইটেম অ্যানালিসিস। এখানেও অনেক কিছু আছে, যেমন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন, পেয়ারসনের কোরিলেশন, ডিস্টাক অ্যানালিসিস, কোয়ান্টিটিভ অ্যানালিসিস ইত্যাদি এখানে 7 নম্বর চ্যাপ্টারে আমরা আলোচনা করব। 8 নম্বর চ্যাপ্টারে আছে দেখো তোমাদের টেস্ট ডেভেলপমেন্ট, কীভাবে একটা সাইকোলজিক্যাল টেস্ট কীভাবে আসলে তৈরি করা হয়। তাই একটা সাইকোলজিক্যাল টেস্ট তৈরি করতে গেলে কীভাবে তার বিভিন্ন স্টেজ কীভাবে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। এরপরে 9 নম্বর চ্যাপ্টার আছে টেস্ট অ্যাডাপ্টেশন অ্যাসেম্বলি, কীভাবে আমরা এটাকে অ্যাডাপ্টেশন করব বিভিন্ন জায়গায়, যেমন ইন্টারন্যাশনাল টেস্ট কমিশন আছে, কি কোথায় কোথায় কারা কীভাবে কাজ করে, যে এটা ICT ইন্টারন্যাশনাল টেস্ট কমিশন, তারা কীভাবে কাজ করে, টেস্টের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, প্রিন্সিপাল আছে। আজকে আমরা আলোচনা করবো এই সম্পর্কে, তোমাদের যে ICT বা এসব নিয়ে আমরা আলোচনা করব। আর 10 নম্বর চ্যাপ্টারে আমরা আলোচনা করব যে সাইকোলজিক্যাল টেস্টের কী ধরনের এথিক্স, সাইকোলজিক্যাল টেস্ট ব্যবহার করতে গেলে কোন কোন ইথিক্স আমাদের কী ধরনের, আমাদের কী করলে আমাদের সাইকোলজিক্যাল টেস্টের যে আসল উদ্দেশ্য সেগুলো ব্যাহত হবে না, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল এথিক্স। তো আমরা সাইকোলজিক্যাল টেস্টিংয়ের প্রথম চ্যাপ্টার আলোচনা করার আগে আমি তোমাদের বলতে চাচ্ছি যে সাইকোলজিক্যাল টেস্টিং কিন্তু আমরা যে সাবজেক্টটা শুরু করতেছি, তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, হয়তো মনে করতেছে নতুন একটা বিষয়, কিন্তু না। তোমরা যদি ফার্স্ট ইয়ার অনার্সের কতগুলো চ্যাপ্টারের কথা মনে করো, তাহলে তোমাদের কাছে এটা সহজ মনে হবে একদম, যে সাইকোলজিক্যাল টেস্টিং যে তোমাদের একটা জানা একটা জিনিস, জাস্ট আমরা এখন সিস্টেমে যাব। এই ছাড়া কিন্তু তোমরা অলরেডি এই সম্পর্কে জেনে গেছো। কীভাবে জেনে গেছো? যেমন তোমরা বুদ্ধি অভিক্ষা পড়ছো, তোমরা বুদ্ধি পরিমাপ করতে হয়, তাই না? কীভাবে পরিমাপ করে, সেই বিনোসিম বুদ্ধি অভিক্ষা বা স্ট্যানফোর্ড বুদ্ধি অভিক্ষা বা ওয়েসলারের বুদ্ধি অভিক্ষা, ওয়েসলার ইন্টেলিজেন্ট স্কেল বা ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্ট স্কেল, এটা সম্পর্কে তোমরা অনেক পড়াশুনো করেছো ফার্স্ট ইয়ার অনার্সে। এছাড়া তোমরা ব্যক্তিত্বের চ্যাপ্টারে ব্যক্তিত্বের পরিমাপ, সেখানেও কিন্তু তোমরা এই সাইকোলজিক্যাল টেস্ট দেখছো, যেমন সেখানে আছে MMPI, CPI। আমরা ওগুলো আজকে আমরা তোমাদের দেখাবো যে কিভাবে সাইকোলজিক্যাল টেস্টে কী কী কম্পোনেন্ট আছে, কীভাবে তার কী ধরনের নর্ম বা কী ধরনের মেজারমেন্ট এখানে নেওয়া হয় এবং প্রসিডিউর কী, তাই না, আমরা বিশদ আলোচনা করব। তো এগুলো আলোচনা করতে গেলে আমরা প্রথমে যাই যে সাইকোলজিক্যাল টেস্টের
বিভিন্ন মনোবিজ্ঞানী তো বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। মানে ফর্মাল যে সংজ্ঞাগুলো আমরা পাই, সেখানে আমরা প্রথম যে সংজ্ঞাটা আমরা দিতে চাইছি সেটা হচ্ছে অ্যানাস্টাসি 1969-এ যে একটা সংজ্ঞা দিয়েছেন সাইকোলজিক্যাল টেস্টিং। উনি বলতেছেন সাইকোলজিক্যাল টেস্ট ইজ অ্যান অবজেক্টিভ, সাইকোলজিক্যাল টেস্ট ইজ অ্যান অবজেক্টিভ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ মেজার্স অফ এ স্যাম্পল অফ বিহেভিয়ার, তাহলে সাইকোলজিক্যাল টেস্ট কি? অবজেক্টিভ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ মেজার্স অফ এ স্যাম্পল অফ বিহেভিয়ার। তার মানে মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতা কি? অবজেক্টিভ মানে বস্তুনিষ্ঠ এবং আদর্শায়িত কি মেজার্স, মূল্যায়ন কিসের? এ স্যাম্পল অফ বিহেভিয়ার, আমাদের কোনো স্পেসিফিক আচরণের সেটা বস্তুনিষ্ঠ এবং মাননির্ণীত পরিমাপ বা মূল্যায়ন, সেটাই হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল টেস্ট। কে বলছেন? অ্যানাস্টাসি 1969। এছাড়াও আরও অনেকেই সংজ্ঞা দিয়েছেন সাইকোলজিক্যাল টেস্টিংয়ের। যেমন আমরা অ্যানাস্টির সংজ্ঞা 1966-এ দিয়েছেন। উনি বলছেন যে এটা সাইকোলজিক্যাল টেস্ট কি? সাইকোলজিক্যাল টেস্ট ক্যান বি ডিফাইন্ড as device and techniques for quantitative assessment of psychological attributes of an individual. কি বললেন উনি? যে সাইকোলজিক্যাল টেস্ট can be defined as device and techniques for psychological assessment. Psychological test can be defined as device and techniques the quantitative assessment of psychological attributes of an individual. তার মানে সাইকোলজিক্যাল টেস্ট কি? সেটা আমরা কিসের মাধ্যমে? কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট, মানে এটা আমরা কোয়ান্টিটি মানে সংখ্যার মাধ্যমে এটা প্রকাশ করব। কি প্রকাশ করবো? অ্যাট্রিবিউটস মানে আমাদের বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্য, তাই না? তাহলে এটা একটা ডিভাইস বা টেকনিক যেটা কি করে? সেটা সংখ্যার মাধ্যমে কোনো আচরণকে পরিমাপ করে, কোনো বিষয়কে পরিমাপ। এছাড়া ফ্রিম্যানের একটা ডেফিনেশন আমরা এখানে দিয়েছি। উনি বলতেছেন যে এটা একটা স্ট্যান্ডার্ডাইজ মেজার্স অফ এ স্যাম্পল অফ বিহেভিয়ার। এটা উনি বলতেছেন যে ফ্রিম্যান কি বলতেছেন? সাইকোলজিক্যাল টেস্ট এ স্যাম্পল অফ বিহেভিয়ার, আর এটা বেসড অন অবজারভেশন অ্যান্ড চুজেন দ্য স্যাম্পল অফ বিহেভিয়ার। মানে সাইকোলজিক্যাল টেস্ট ইজ এসেনশিয়ালি অ্যান অবজেক্টিভ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ মেজার্স অফ এ স্যাম্পল অফ বিহেভিয়ার। তার মানে প্রত্যেকের ভিতরে আমরা একটা জিনিস পাচ্ছি কি, এটা স্ট্যান্ডার্ডাইজ হতে হবে। টেস্ট কি হতে হবে? স্ট্যান্ডার্ডাইজ হতে হবে, মানে কি আদর্শায়িত হতে হবে। একটা টেস্ট হলেই হবে না, কিন্তু সে তার এথিক্স থাকবে, তার নর্মস থাকবে, তার অনেক কিছু থাকবে। আমরা আস্তে আস্তে যাবো, তাই না? তাহলে আমরা সংজ্ঞার ভিতরে কিন্তু সাইকোলজিক্যাল টেস্টের একটা বা মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতার পুরো একটা পিকচার আমরা পাচ্ছি, তাই না? এই সংজ্ঞার ভিতরেই কিন্তু পুরো পিকচার আমরা পাচ্ছি। তা আমরা এভাবে আমরা দেখতে পাই যে একটা সাইকোলজিক্যাল টেস্টের ভিতরে কি কি জিনিস থাকবে। যেমন স্যাম্পল অফ বিহেভিয়ার, কি পরিমাপ করবে? স্যাম্পল অফ বিহেভিয়ার। কিভাবে? স্ট্যান্ডার্ডাইজ, আদর্শায়িত। তারপরে কি হবে? এটা অবজেক্টিভ মেজারমেন্ট হবে, সাবজেক্টিভ না। ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি এখন একটা ব্যবহার করলাম একটা টেস্ট, সেটা আবার একটু পরে ব্যবহার করলে যদি সেটা ভিন্ন ধরনের হয়ে যায়, সেটা কিন্তু অবজেক্টিভ হবে না। এরপর কি তার এই টেস্টের কি থাকবে? রিলায়েবিলিটি থাকবে, ভ্যালিডিটি থাকবে, তার নির্দিষ্ট একটা নর্মস থাকবে। এটাই মোটামুটি আমরা ডেফিনেশন থেকে এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি একটা সাইকোলজিক্যাল টেস্টে। তো আমরা সাইকোলজিক্যাল টেস্টের ওই যে ডেফিনেশনগুলো দিলাম, তার ভিতরে আমরা একটু সামারি করার চেষ্টা করি। তাহলে আমরা দেখছি সাইকোলজিক্যাল টেস্ট, তাহলে মেজারমেন্ট কি? ডিভাইস অর টেকনিক্স টু ইউজ টু কোয়ান্টিফাই দ্য বিহেভিয়ার or aid the understanding and prediction of behavior. আমরা একটা আচরণকে অনেক সময় পূর্বোক্তি করি, মানে পূর্বানুমান করি। আবার অনেক সময় আমাদের কোনো আচরণকে বা কোনো বিষয়কে আমরা সরাসরি পরিমাপও করি। আবার অনেক সময় প্রেডিকশন করি, যেমন অ্যাবিলিটি টেস্ট বা স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, তাই না? সেগুলো কিন্তু আমরা কী করি? প্রেডিক্ট করি। আচ্ছা, তো এরপরে আমরা আসি যে ইউজ অ্যান্ড ভ্যারাইটিস অফ সাইকোলজিক্যাল টেস্ট। তোমাদের কন্টেন্টে ছিল সেকেন্ড জিনিসটা। তাহলে ইউজেস অ্যান্ড ভ্যারাইটিস অফ সাইকোলজিক্যাল টেস্ট। তো এখানে আমরা বিভিন্ন ধরনের টেস্ট আমরা দেখতে পাই। সাইকোলজিক্যাল টেস্টের বিভিন্ন ধরন রয়েছে। যেমন তার ভিতরে আছে যেমন অ্যাবিলিটি টেস্ট। এখানে কি হয় যে অ্যাবিলিটি টেস্টের ভিতরে বা সামর্থ্য পরীক্ষা, এখানে দেখা যায় যে ইন্ডিভিজুয়াল টেস্ট থাকে, যেখানে একজন ব্যক্তির, একজন থেরাপিস্ট বা একজন যে টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর, সে একজন মাত্র ব্যক্তির এক সময় শুধু টেস্ট নিয়ে থাকে।
মানে এক সময় মাল্টিপল পিপুল আমরা নিতে পারি না এই ধরনের টেস্ট। ইন্ডিভিজুয়াল টেস্টের ক্ষেত্রে কি করি আমরা, একজনকে এক সময় শুধু একজনকে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা এই টেস্টটা করে থাকি বা নিয়ে থাকি। তো এখানে আমরা একসঙ্গে কিন্তু অনেক লোকের ব্যবহার, যেমন সাইকোথেরাপিস্ট কী করে, একজন ব্যক্তিকে তার সমস্যা মূল্যায়ন করার জন্য বা পরিমাপ করার জন্য কি করেন, একজনের সাথে উনি একাই শুধুমাত্র এই টেস্টটা সম্পাদন করেন। একসঙ্গে কিন্তু 10-12 জন রুগীকে নিয়ে বসেন না, কারণ বিভিন্ন ধরনের রোগীর বা বিভিন্ন ধরনের ব্যক্তির বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। সুতরাং আমরা সবাইকে এক জায়গায় বসায় একই ধরনের পরিমাপ দিয়ে সবাইকে আমরা টেস্ট করতে পারি না। সেই জন্য আমরা কী টেস্ট ব্যবহার করি, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল টেস্ট ব্যবহার করি। তাহলে ইউজেস অ্যান্ড ভ্যারাইটিস আমরা ব্যবহার করতেছি, আবার ভ্যারাইটিও আছে টেস্টের। টেস্ট কিন্তু শুধু একটাই টেস্ট না, যে এক টেস্ট দিয়ে আমরা সেই ফিজিক্সের মতো না। ফিজিক্সে কি করে, ফিজিক্সে কিন্তু এক দৈর্ঘ্য, ভর বা সময়, তাই না, একটা কেজি দিয়েই কিন্তু সব মাপা হয়ে যায়, সব ধরনের জিনিস। সে তুমি বলো চাউল মাপতে পারো ওটা দিয়ে তুমি যে কোনো জিনিস পরিমাপ করতে পারো, স্বর্ণও মাপতে পারো, তাই না। তো এখানে কিন্তু একটা নির্দিষ্ট জিনিস আছে, কিন্তু আমাদের সাইকোলজিক্যাল টেস্ট করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের আইটেম লাগে। কী ধরনের আইটেম লাগবে, ব্যক্তি অনুযায়ী, তার অ্যাটিবিউটস বা তার বৈশিষ্ট্য অনুযায়ী, তার কালচার, তার বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল আছে, সেইগুলোকে কনসিডার করে কিন্তু একটা সাইকোলজিক্যাল টেস্ট তৈরি করা হয়। তাহলে ইন্ডিভিজুয়াল টেস্ট কী করতেছে, একজন ব্যক্তির এক সময় শুধু তার বিভিন্ন মনোবৈজ্ঞানিক বিভিন্ন যে বৈশিষ্ট্য আছে তার নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যকে পরিমাপ করা হয়, তাই না, ইন্ডিভিজুয়াল টেস্টের মাধ্যমে। আর একটা আছে কি গ্রুপ টেস্ট। গ্রুপ টেস্টের আমাদের মনোবিজ্ঞানে গ্রুপ টেস্টের যাত্রা শুরু হয় কিন্তু এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মূলত। তো এই গ্রুপ টেস্টের কাজ হচ্ছে কি, একই সঙ্গে তোমরা নাম শুনেই বুঝতেছো, একই সঙ্গে অনেক, তো আমরা এই যে গ্রুপ টেস্টে আমরা কি দেখি, তাহলে আমরা একই সঙ্গে অনেকগুলা ব্যক্তির আমরা বুদ্ধি পরিমাপ করে থাকি বা আমরা যে কোনো ক্যারেক্টার পরিমাপ করে থাকি। তো এখানে আমরা এটা বলছিলাম যে আর্মি আলফা টেস্ট, আর্মি বেটা টেস্ট, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা শুরু করা হয়। একই সাথে কারণ কি, একই সাথে আমাদের অনেক আমাদেরকে ব্যক্তি বাছাই করার দরকার হচ্ছিল। এই যে একসঙ্গে যে অনেকগুলা ব্যক্তিকে আমরা ব্যক্তিত্ব বা বিভিন্ন ধরনের অ্যাবিলিটি পরিমাপ করার জন্য যে আমরা এই টেস্টকে ব্যবহার করছি, যে কারণে আমরা এখানে আর্মি আলফা এবং আর্মি বেটা টেস্ট ইন্ট্রোডিউস করা হয় এবং একই সাথে অনেকগুলা ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ করে তাদেরকে সামরিক বাহিনীতে নিয়োগের ব্যবস্থা করা হয়। তো এখানে আমরা দেখছি যে এই যে সামরিক বাহিনীতে নিয়োগের ব্যবস্থা করা হলো, তো আর্মি আলফা টেস্ট এক ধরনের ব্যক্তিত্ব পরিমাপ করতো বা এক ধরনের অ্যাবিলিটি পরিমাপ করতো, এবং আর্মি বেটা টেস্ট আরেক ধরনের ব্যক্তিদের বিভিন্নভাবে তাদের ফিটনেস এবং তাদের দক্ষতা পরিমাপ করে আর্মিতে নিয়োগ দেওয়া হতো। তো এইভাবে আমরা দেখি এই অ্যাবিলিটি টেস্টের ভিতরে দেখো যে অ্যাসিভমেন্ট টেস্ট এখানে আছে। তো অ্যাসিভমেন্ট টেস্ট কাকে বলে, তো অ্যাসিভমেন্ট টেস্ট হচ্ছে এমন ধরনের টেস্ট যে টেস্টে আমরা ব্যক্তি কিছু শেখার পরে সে কতটুকু দক্ষতা, ওই বিষয়ে কতটুকু দক্ষতা অর্জন করলো, সেইটাই কিন্তু আমরা এই অ্যাসিভমেন্ট টেস্টে পরিমাপ করে থাকি। যেমন তোমরা ধরো একটা শ্রেণীতে পড়ালেখা করতেছো, সেকেন্ড ইয়ার অনার্সে পড়ালেখা করবা, এরপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় তোমরা যে রেজাল্টটা করবো সেটাই কিন্তু তোমাদের অ্যাসিভমেন্ট টেস্টের মাধ্যমে আমরা এটা মূল্যায়ন করে থাকি। এছাড়া দেখো অ্যাপটিটিউড টেস্ট নামে এক ধরনের টেস্ট আছে, যা এক ধরনের প্রবণতা অভিজ্ঞা। তো যেমন আমরা এই টেস্টের মাধ্যমে একজন ব্যক্তির ভিতরে কী ধরনের বৈশিষ্ট্য আছে সেটা আমরা পূর্বানুমান করি বা প্রেডিকশন করি। অনেক সময় আমরা শুনতে পারি যে একটা ছাত্র স্কুলে টেস্টে খুব খারাপ করলো, তো তার বাবা খুবই মনোক্ষুণ্ণ হলো যে না, তোমার তো এত খারাপ করার কথা না। কারণ কি, তার ওই ছেলে বা তার সন্তান বা মেয়ে যে অ্যাবিলিটি বা সামর্থ্য আছে সেটা কিন্তু বাপ জানে যে তার ভিতরে কী ধরনের অ্যাবিলিটি বা কী ধরনের প্রবণতা আছে, সে কারণে সে কিন্তু বলে যে না, তোমার উপযোগী এটা হয়নি। তার মানে অ্যাবিলিটি টেস্ট এমন একটা টেস্ট যার মাধ্যমে একজন ব্যক্তির ভিতরে ভবিষ্যতে কি করতে পারবে বা কী ধরনের প্রবণতা বা কী ধরনের টেন্ডেন্সি তার ভিতরে আছে, সেটা কিন্তু আমরা অ্যাবিলিটি টেস্টের বা অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে আমরা পরিমাপ করি। যেমন স্যাট, তোমরা স্যাটের কথা নিশ্চয়ই শুনছো, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট।
আমরা জানি আমেরিকা বা বিভিন্ন দেশে যদি আমরা উচ্চতর ডিগ্রি বা পড়াশোনা করতে যেতে চাই, তাহলে কিন্তু স্যাট দিয়ে যেতে হয়। স্যাট কেন? স্যাট একটা নির্দিষ্ট স্কোর লাগে। কেন লাগে? কারণ স্যাট একটা তোমার একটা তোমার প্রবণতা নির্দেশ করে যে তুমি কতটুকু ওই সাবজেক্ট যে পড়তে যাচ্ছ তা তোমার ভিতরে কতটুকু ওই দক্ষতা তোমার ভিতরে আছে। সেই দক্ষতাটা আমরা কিসের মাধ্যমে? এই স্যাট বা অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি বা নির্ণয় করতে পারি। এবং তুমি ওই সাবজেক্টে ঠিকঠাক মতো উত্তীর্ণ হতে পারবে কিনা বা ওই ধরনের প্রবণতা তোমার ভিতরে আছে কিনা, তাই স্যাটের মাধ্যমে আমরা একটা ভবিষ্যৎবাণী করতে পারি বা প্রেডিকশন করতে পারি। এটাই হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট। যেমন আমি বলতে পারি যে এই স্পেলিং টেস্ট বা এই যে কোনো বানানের যে টেস্ট, তো আমরা কয়েকটা বানানের টেস্ট নিয়েই আমরা বলতে পারি যে তোমার বানান সম্পর্কে, বানানের উপরে তোমার কেমন দক্ষতা আছে বা দক্ষতা এর ভবিষ্যতেও কেমন দক্ষ হতে পারো। এরপরে আছে ইন্টেলিজেন্ট টেস্ট। এটা তো তোমাদের আগেই জিজ্ঞাসা করে বসছি আমি যে ফার্স্ট ইয়ার অনার্সে তোমরা ইন্টেলিজেন্ট টেস্ট একদম ঝালাফালা করে আসছো, সেই স্ট্যানফোর্ড পরীক্ষা, বিনেসিমো বুদ্ধি পরীক্ষা, তাই না? তারপরে ওয়েসলারের বুদ্ধি পরীক্ষা, বিভিন্ন ধরনের বুদ্ধি পরীক্ষা তোমাদের এখন একেবারে ঠোঁটস্থ রয়েছে। সুতরাং এই বুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমরা কি করি? একজন ব্যক্তির কোনো বিষয়ে কী ধরনের দক্ষতা আছে বা আইকিউ, আমরা আইকিউ সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তাহলে এই বুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমরা যেমন ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল বা বিনেসিমো বুদ্ধি পরীক্ষা, তার মাধ্যমে আমরা একজন মানুষের কি করতে পারি যে তার পোটেনশিয়াল কতটুকু আছে, সমস্যা সমাধানের জন্য তার ভিতরে কতটুকু শক্তি আছে বা সামর্থ্য আছে, সেটা কিন্তু আমরা এই ইন্টেলিজেন্ট টেস্ট বা বুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমরা পরিমাপ করতে পারি। অথবা সে কতটুকু তার বিমূর্ত চিন্তা বা কত স্ট্রং, এটাও কিন্তু আমরা এই যে ইন্টেলিজেন্ট টেস্টের মাধ্যমে আমরা বলতে পারি বা জানতে পারি। তো আমরা এই যে ভ্যারাইটিস ইউজেস অফ সাইকোলজিক্যাল টেস্টিংয়ের ভিতরে আমরা অনেক কিছু দেখতেছি, যেমন ইন্টেলিজেন্সে বারবার আসতেছে ইন্টেলিজেন্ট টেস্টের কথা, তাই না? তো আমরা যদি টেস্ট আমরা যদি দেখতে চাই, যেমন অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টেলিজেন্ট টেস্ট, এই অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই যে তিনটা টেস্ট আমরা কিন্তু অনেক সময় এটা মানে ক্লিয়ারলি পার্থক্য করা অনেক কঠিন হয়ে যায়। কারণ এগুলো অনেক ক্ষেত্রে একই ধরনের, কিন্তু একই ধরনের ওভারল্যাপিং, মানে অনেকটা কাছাকাছি আর কি। অ্যাচিভমেন্ট টেস্ট বা যে কৃতি অভিক্ষা, অ্যাপটিটিউড প্রবণতা অভিক্ষা এবং বুদ্ধি অভিক্ষা অনেকটা কাছাকাছি এগুলা। তো আমরা এগুলো তারপরেও আমরা আলাদা করে বা বিভিন্নভাবে আমরা আলাদা করে এগুলো টেস্টগুলো আমরা করে থাকি বা নিয়ে থাকি। এরপরে আমরা যে টেস্টের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 2 নাম্বার, যে ক্লারিফিকেশন বা ক্লাসিফিকেশন, ইউজেস। সেখানে আমরা পার্সোনালিটি টেস্টের কথা বলি, কিন্তু পার্সোনালিটি টেস্টের সাথে ওই আগে যে টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট বা অ্যাবিলিটি টেস্টের একটা বিরাট পার্থক্য আমরা সবসময় দেখতে পাই। আমরা ক্লিয়ারলি এটা আইডেন্টিফাই করতে পারি কোনটা ব্যক্তিত্বের অভিজ্ঞতা আর কোনটা প্রবণতার অভিজ্ঞতা বা কোনটা অ্যাবিলিটি টেস্ট, সামর্থ্যের অভিজ্ঞতা। তো এখানে আমরা এই যে পার্সোনালিটি টেস্ট, তোমরা জানো যে আমি বলছিলাম যে পার্সোনালিটি টেস্ট তোমরা পড়ে আসছো কী ধরনের পার্সোনালিটি টেস্ট, তাই না? যেমন রোশাকের সেই কালিসা টবিকা তোমরা অলরেডি জানো। তো এখানে একটা সিচুয়েশনের মাধ্যমে একটা পার্টিকুলার বিহেভিয়ারকে পরিমাপ করা হয়। কোথায়? পার্সোনালিটি টেস্টের ভিতরে। যেমন পার্সোনালিটি টেস্টকে আবার ক্লাসিফিকেশন করা হয়েছে যে কী কী ধরনের পার্সোনালিটি টেস্ট আছে। যেমন স্ট্রাকচার পার্সোনালিটি টেস্ট, সেটা কি? এখানে কিন্তু একটা নির্দিষ্ট আনসার দেওয়া থাকে। যেমন তোমাকে এর বাইরে তুমি কিছু বলতে পারবা না বা করতে পারবা না। যেমন এখানে ট্রু ফলস থাকে অনেক সময়, যেমন MMPI বা CPI, ক্যালিফোর্নিয়া মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি বা মিনেসোটা মাল্টিফেসিক পার্সোনালিটি ইনভেন্টরি। এই যে টেস্টগুলো, এগুলো স্ট্রাকচার। এখানে কিন্তু তোমার অল্টারনেটিভ উত্তর দেওয়া থাকে MCQ টাইপের। অনেক সময় 5টা উত্তর দেওয়া থাকে, তার ভিতরে একটাকে তোমাকে সিলেক্ট করতে হবে বা ট্রু ফলস দেওয়া থাকে। এই ধরনের স্ট্রাকচার করে করা হয়। আর কিছু টেস্ট আছে যেগুলোকে বলা হয় প্রজেক্টিভ টেস্ট। ব্যক্তিত্বের আর একটা অভিজ্ঞতার নাম হচ্ছে প্রজেক্টিভ টেস্ট। এই প্রজেক্টিভ টেস্টের মাধ্যমে কি করা হয়? একটা অনির্দিষ্ট এবং অসাপেক্ষ একটা উদ্দীপকে ব্যক্তিকে প্রতিক্রিয়া করতে বলা হয়। যেমন ট্যাট, থ্যামাটিক অ্যাপারসেপশন টেস্ট বা রোশাকের কালিসা পরীক্ষা, তোমাদের মনে আছে যে এখানে কি করা হয়? এখানে একটা অসাপেক্ষ এবং অসংগঠিত এবং অনির্দিষ্ট একটা উদ্দীপক তার সামনে দেওয়া হয়, ব্যক্তির সামনে। এখানে ব্যক্তির ভিতরের যে
আবেগ, পেশনা, ইমোশন, তাই না, এই যে বা মোটিভেশন কি কি আছে সেটা বের করে আনার জন্য এই ধরনের টেস্ট দেওয়া হয়, প্রজেক্টিভ টেস্ট। হ্যাঁ, যে এখানে দেখো থ্যামাটিক কাহিনী প্রত্যক্ষণ অভিজ্ঞতা, বা তোমরা জানো যে আইএসএসবিতে আমি পরে আবার দেখাবো যে ওইখানে কিন্তু থ্যামাটোকে একটা ছবি দিয়ে দেওয়া হয়, সেখানে বলতে বলা হয় যে তোমরা এই ছবি দেখে কি মনে হচ্ছে, এই ছবি দেখে একটা গল্প লিখতে বলা হয় এবং সেটা ইয়ে করা হয়, পরিমাপ করা হয়। তো আমরা এই যে সাইকোলজিক্যাল টেস্ট আমরা দেখতেছি, তো এই সাইকোলজিক্যাল টেস্টের আমরা যে ইউজেস আমরা দেখছি, যেখানে দেখো আইকিউ টেস্টের জন্য আমরা খুবই প্রায় স্ট্রংলি এটা ব্যবহার করতেছি। আবার বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল যে আমাদের অ্যাটিবিউটসগুলো আছে সেগুলোর টেস্টের জন্য আমরা সাইকোলজিক্যাল টেস্ট বিভিন্নভাবে আমরা ব্যবহার করে যাচ্ছি। তো আমরা নেক্সট ক্লাসে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, নেক্সট ক্লাসে আমরা এই যে প্রিন্সিপালস অফ সাইকোলজিক্যাল টেস্ট, হ্যাঁ, তারপরে তোমাদের এরপরে আমাদের টেস্টের অনেক বিষয় রয়েছে। টেস্ট কিভাবে আমরা ইয়ে করব, প্রিন্সিপালস অফ সাইকোলজিক্যাল টেস্টিং, টেস্ট আমরা স্ট্যান্ডার্ডাইজ করব কীভাবে, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তা তোমাদের কাজ হচ্ছে যে সাইকোলজিক্যাল টেস্টের কিছু বই সংগ্রহ করা। আমি তোমাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি অলরেডি, যেমন ইলাহি মণ্ডল, তুমি কিন্তু একটু হেল্প করো সবাইকে গ্রুপে আমার এই ব্যাপারটা, এই ক্লাসটা জানাই দিবে। আমরা তো সব কিছু কিন্তু আমাদের মনোবিজ্ঞানের পেজে কিন্তু সব কিছু যাচ্ছে। সুতরাং তোমাদের যেটা ফার্স্ট ক্লাস, যেহেতু প্রথম ক্লাস, সুতরাং সবাইকে কিন্তু একটু চাঙ্গা করো, সবাই যাতে অ্যাক্সেস করতে পারে, এখানে আমাদের ক্লাসগুলো দেখতে পারে এবং তারা যেন সব তথ্য পেয়ে যায়। আমার কাছে তো সবার ফোন নাম্বার একসঙ্গে নাই, তোমাদের গ্রুপ আছে, গ্রুপের সাথে আমার তথ্যটা দিয়ে দিবে এবং তারা সবাইকে অ্যালার্ট করে দিবে যে আমরা কিন্তু এরপরে তোমাদের এই অনলাইনের যে অবস্থা, এটা চলতেই থাকবে হয়তো আরও কিছুদিন। সুতরাং এমনও হতে পারে যে তোমাদের এর মাধ্যমে মূল্যায়ন আমরা শুরু করব, কারণ আমরা তো বসে থাকলে হবে না, তোমাদের যাতে সেশন জ্যামে না পড়ো, যাতে তোমরা খুব ভালোভাবে সেকেন্ড ইয়ারটাও শেষ করতে পারো সময় মতো, সে কারণে আমরা কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আমাদের ঢাকা কলেজের যে অথরিটি আছে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে সবসময় তোমাদের দিকে পাশে আছে এবং থাকবে সবসময়। সুতরাং তোমাদের এখানে আর কোনো সুযোগ নাই, তোমরা কিন্তু পুরো দমে ক্লাস ফলো করা শুরু করো বা দেখা শুরু করো এবং আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান যেভাবে হচ্ছে সেটা তোমরা সব সময় তোমরা আমাদের সাথে থাকো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।